এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি চালু করার গল্প। কিন্তু শুধু বাঙালি মুসলমান মার খাবে না, আমার মতো বাঙালি হিন্দু মানুষেরাও মার খাবেন এবং তাদের নাগরিকত্ব চলে যাবে। এসআইআর হলো সব থেকে বেশি বাদ যাবে যারা, তারা হিন্দুরা। মতুয়ার 100% বাংলাদেশ, হিন্দুরা বাদ যাবে, মুসলিমরা তো এখানকার আদি। এসআইআর হলো সব থেকে বেশি বাদ যাবে যারা, তারা হিন্দুরা। মুসলমানদের কাছে যার নথিপত্র আছে, যে সমস্ত মুসলমান এদেশে থাকতে চায়নি তারা পাকিস্তানে চলে গেছে, যারা এদেশে আছে তারা 100 বছর ধরে আছে, তাদের কাছে 100-200 বছরের নথিপত্র রয়েছে, তাদেরকে আটকানো যাবে না। যারা আটকানো যেতে পারে, যাদের এদের মতুয়ারা, যারা পরে বাংলাদেশ থেকে এসে যাদের কাছে নথি সেভাবে নেই, আটকে যেতে পারে সেই সমস্ত মানুষের যাদের কাছে তার বাবা মায়ের জন্ম বা ভোটার কার্ড, জন্ম নথি নেই, এগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাঙালিরা, মানে হিন্দুরা। এবং এসআইআর এর নাম করে যে প্রাথমিকভাবে ফর্ম ফিল আপ করা হবে, সেই ফর্ম ফিল আপ করার পরে সেটা বিজেপির কাছে যাবে, অফিসে যাবে। বিজেপি খুঁজে খুঁজে দেখবে কারা ওদের ভোটার কারা নয়, সেই অনুযায়ী বিজেপি বাদ দেবে। সেটার ব্লুপ্রিন্টটাই বলে দিয়েছে যে আমি 1.5 কোটি বাদ দেবো। 1.5 কোটি বাদ দিয়ে দেখাক, তারপর তো বাংলায় ভোটটাও করতে হবে, বেঁচেও থাকতে হবে, বাড়িতে যেতে হবে, বাজার করতে হবে। বিজেপি নেতাদের তো এমনি ঘরের মধ্যে বসে থাকে। প্রথমত হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি যাদের ভোটে সবচেয়ে বেশি জেতে সেটা হচ্ছে মতুয়া। মতুয়ার 100% বাংলাদেশ থেকে এসছে। মতুয়ার শান্তনু ঠাকুরের যে পূর্বপুরুষ, আমরা জানি তারা ওরাকান্দি থেকে এসেছে। তার আশেপাশের যারা বসতি ছিল, যারা নমশূদ্র, সেই সময় পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, তারা ভারতবর্ষে পালিয়ে এসছে একটা সময়, যে কোনো কারণেই হোক ভারতবর্ষে পালিয়ে এসছে, এখানে বসতি স্থাপন করেছে, এখানটায় সবকিছু গড়ে উঠেছে। আজকের দিনে এসে যদি এসআইআর প্রকৃতভাবে হয়, এবং সত্যি কথা বলতে গেলে 1971 সালের পরে বলো, 87 সালের পরে বলো, বা 2000 সালের পরেও বলো, যারা যারা এসছে তাদেরকে বাদ দিতে হয়, সবচেয়ে বেশি কমবে বিজেপিরই ভোট। কারণ হিন্দুরা বাদ যাবে, মুসলিমরা তো এখানকার আদি। মুসলমানরা এখান থেকে পালিয়ে বাংলাদেশে গেছিল 6 লক্ষ, ওখান থেকে কোটির উপরে মানুষ ভারতবর্ষে এসেছে। আসলে বিজেপি বলছে এবং শুভেন্দু অধিকারী বলছে, এই যে কথাগুলো রটিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা মানুষের মধ্যে না বারবার একটা মিথ্যা কথা বলে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, যে মানুষ যাদের ভাবতে শুরু করে যে মুসলমান মানেই রোহিঙ্গা, মুসলমান মানেই মায়ানমার থেকে এসছে, এরকম কিছু একটা। রোহিঙ্গা কারা? রোহিঙ্গা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অত্যাচারিত জনগোষ্ঠীর মধ্যে একটা, যারা পুরো নিজের দেশ ছেড়ে পালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এবং তারা ভারতবর্ষে কতটা আছে তার অফিসিয়াল ডেটা আমাদের যে আন্তর্জাতিক যে সকল মহল আছে তাদের থেকে ভারতবর্ষে পেয়েছে। এবং সে তার ফলে এখানকার যারা রোহিঙ্গারা রয়েছে, প্রকৃত যারা রোহিঙ্গা রয়েছে, সেটা 1000ও নয় সংখ্যায়। সেই রোহিঙ্গারা ভারতবর্ষের সরকারের দ্বারা পুনর্বাসন পেয়েছে, ঘর পেয়েছে। আজকে যাদেরকে রোহিঙ্গা বলার চেষ্টা করছে, তারা আসলে এখানকার আদিম অধিবাসী, তাদেরকে শনাক্ত করে রোহিঙ্গা বলার চেষ্টা করছে। দেখুন না, মানে যখন জঙ্গল কাটা হয়, জঙ্গল কেটে সেখানকার খনিজ তোলা হয়, আদানি আম্বানিকে বিক্রি করে দেওয়া হয়, তখন তাদের আদিবাসীদেরকে কি বলা হয়? মাওবাদী। যখন মুসলমানরা কোনো একটা আন্দোলনে প্রতিবাদ করে, তখন তাদেরকে রোহিঙ্গা বা টেরোরিস্ট বলা হয়। যখন আমরা যারা মুসলিম নই বা আদিবাসী নই, আমরা যখন প্রতিবাদ করি, আমাদেরকে আরবান নকশাল বলা হয়। বিজেপি এরকম ট্যাগ সেট করছে এক একজনের পিছনে, ট্যাগ সেট করে ওর নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করছে। কিন্তু দেখুন, আমরা তো মানুষ, এটা তো বোঝার প্রয়োজন আছে যে বিজেপি আসলে শত্রু কিন্তু বাড়িয়ে চলেছে। দক্ষিণ ভারতে বিজেপির জায়গা হয় না, বাংলাদেশ যেটুকু জায়গা হতো অমিত মালব্যের কথায় আর জায়গা হবে না। অলরেডি গুজরাটেও বিজেপির যেটা গড়, সেখানেও যা পরিস্থিতি হয়ে আছে, সেখানে দাঁড়িয়েও বিজেপির কিন্তু ভোট কমার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে। বিজেপি যদি হিন্দুদের সরকার হতো, তাহলে বিহার থেকে যে ভোটার তালিকায় বাদ গেছে 65 লক্ষ, তাদের অধিকাংশ হিন্দু হতো না। বা আসামে যখন এনআরসি লাগু হলো, তখন 19 লক্ষের মধ্যে 12 লক্ষ হিন্দু হতো না। বিজেপি কোনো কারুর সরকার না, বিজেপি হচ্ছে আদানির সরকার। আদানি যেটাকে ভালো বলবে সেটাই বিজেপির ভালো, আদানি যেটাকে খারাপ বলবে সেটাই বিজেপির খারাপ। পশ্চিমবঙ্গে প্রচুর সংখ্যক, শুধু মুসলমান মানুষজন কেন, পশ্চিমবঙ্গে প্রচুর মানুষজন আছে যারা হিন্দু, যারা আদিবাসী গোষ্ঠীর মানুষ, তারা অনেকেই এখনকার বাংলাদেশ আগের পূর্ব পাকিস্তান এখান থেকে এসছে। তো তাদেরও তো জীবন একটা খুব বড় বিপদের মুখে দাঁড়িয়ে আছে। মুসলমানদেরকে তারা টার্গেট করছে শুধুমাত্র ভোটের জন্য। তারা কোথাও একটা প্রমাণ করার চেষ্টা করছে বাংলার সব মুসলমানকে মেরে ফেলবো, সব মুসলমানকে তাড়িয়ে দেবো, পরিযায়ী বাঙালি বলে কাউকে বাংলা ভাষায় সে কথা বলে বলে তার মুসলমান পরিচয় এবং বাঙালি পরিচয়
দুটোকে সামনে রেখে আসলে বাঙালি মুসলমানকে মেরে ফেলার একটা প্রকল্প চালাচ্ছে শুভেন্দু অধিকারী কোম্পানি। এখন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে আমাদের রাজ্যে একটা খুব শক্তিশালী নাগরিকত্ব আন্দোলন রয়েছে। আমরা এখানে সিএ এনআরসি বিরোধী লড়াই লড়েছি, ভবিষ্যতেও লড়বো, এবং এসআইআর হচ্ছে ঘুরপথে এনআরসি চালু করার গল্প। এটা আমরা করতে দেব। আজকে এই কনভেনশন হচ্ছে, কিন্তু এই কনভেনশনেই এটা আটকে থাকবে না। আমরা পরবর্তী কিছু সময়ের মধ্যেই সারা বাংলার মানুষকে আহ্বান জানাবো যে শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে রাস্তায় নামার সময় এসে গিয়েছে। আমাদের রাস্তায় নেমে বাংলায় যাতে কোনোভাবে এসআইআর না হতে পারে, এই রাজনৈতিক লক্ষ্যে যদি আমরা না এগোতে পারি, তাহলে বাঙালি মুসলমান মার খাচ্ছে অনেক দিনই, আমরা তাদের পাশে দাঁড়াইনি, কিন্তু শুধু বাঙালি মুসলমান মার খাবে না, আমার মতো বাঙালি হিন্দু মানুষেরাও মার খাবেন এবং তাদের নাগরিকত্ব চলে যাবে না। এটা একেবারেই যাবে না। প্রথমত তারা এই গল্পটা তৈরি করেছে সিএ আইন থেকে। সিএ আইনে বলা হচ্ছে আপনি যদি হিন্দু শরণার্থী হন তাহলে আপনাকে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। তো নাগরিকত্ব কিভাবে দেবে? প্রথমে আপনাকে বলতে হবে, আপনি যদি হিন্দু শরণার্থী হন, আপনি যদি পাকিস্তান বা বাংলাদেশ থেকে এদেশে এসে থাকেন বা আফগানিস্তান থেকে এদেশে এসে থাকেন, তাহলে আপনাকে বলতে হবে আপনি এই দেশের নাগরিক নন। আপনি যখন বলবেন আপনি এই দেশের নাগরিক নন, এদেশের নাগরিক অধিকারগুলো তো আপনি পাবেন না। আপনি রেশন পাবেন না, আপনার ভোটার আইডি কার্ড ডিসেবল হয়ে যাবে। আধার কার্ড, হ্যাঁ, আর আধার কার্ডের সাথে এমনি নাগরিকদের পরিচয় নয়। কিন্তু হিন্দুদেরকে কিভাবে দেবে? তারা নাগরিকত্ব দেবে কি করে? তারা এটা ঠিক করেছে যে তারা বলবে যে যে হিন্দু মানুষটা নিজেকে বলবে যে আমি এসছি, তাকে সেইখানে ফেরত যেতে হবে। ধরুন কোনো মানুষ যশোর থেকে কিংবা ময়মনসিংহ থেকে চলে এসছে, সেখানে গিয়ে সেখানকার থানা থেকে লিখিয়ে আনতে হবে যে আমি এখান থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে গেছিলাম, গিয়ে আমি এখন ভারতের নাগরিক হয়েছি। তাহলে আমি হিন্দু শরণার্থীদের বলছি বা যারা হিন্দু পরিচয়ের মানুষদের বলছি, আপনারা যারা এসছেন এপারে, তারা কি প্রথমেই নিজেদের নাগরিকত্ব ডিসেবল করে দিতে চাইছেন? আর আপনার মনে হয় যে আপনি বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে সেখানকার থানা থেকে লিখিয়ে আনতে পারবেন যে আপনি ধর্মীয় কারণে বিতাড়িত? এতটা সোজা? কিন্তু কি হবে তাহলে? এই যে মানুষগুলোকে বের করে দেওয়া হবে লিস্ট থেকে, যারা বলবে যে আমি নাগরিক নই, যে বলে দেবে এবং হিন্দু নাগরিক হিসাবে নিজেদের অধিকার চাইবে, তারা সকলে আসলে বেনাগরিক হয়ে যাবে। ইউনিয়ন গভর্নমেন্ট করছে সমস্ত কিছুর লক্ষ্য হচ্ছে মূলতই ভারতবর্ষের দলিত, আদিবাসী এবং সংখ্যালঘু মানুষ, এবং বিশেষ করে বাংলাভাষী মানুষ। এবং আমরা যদি দেখতে পাই 2019-এ যখন এনআরসির হাওয়া উঠলো এখানে, তখন লক্ষ্যবস্তু কারণ মূলত হচ্ছে বাংলাভাষী। আসামে যে এনআরসি হলো, সেই এনআরসিতে বাদ গেল 19,06,657 জন মানুষের মধ্যে 18 লক্ষের উপরে হচ্ছে বাংলাভাষী মানুষ। এবার যদি হিসেব করা যায় কে হিন্দু কে মুসলমান, আসলে বাদ গেল বাংলাভাষীরা। এবং এই কাজটা, এই যে এনআরসি করার মধ্যে দিয়ে আমাদের দেশের যে নাগরিকত্বের যে ধারা ছিল সেটা হচ্ছে ইনক্লুসিভ, এখন যেটা হচ্ছে এক্সক্লুশনের কাজ হয়েছে। আগে অন্তর্ভুক্তি করা, সবাইকে নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করা হতো, এবং যে প্রথা আমরা মানতাম, যে নিয়ম আমরা মানতাম, সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা নিয়ম। সেই নিয়ম হচ্ছে যে জন্মসূত্রে সে আমাদের দেশের নাগরিক। এমনকি আমাদের সংবিধান সভায় এই কথা আলোচনাও হয়, ভারতের আকাশে, আমার দেশের আকাশে আকাশপথে যাত্রা করার সময় যদি কোনো মা প্রসব করেন, সেই সন্তানের নাগরিকত্ব কিন্তু ভারতের হবে। সেই মা যদি বিদেশিও হন, তাহলেও তার নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে ওই বাচ্চাটির, সে ভারতবর্ষের নাগরিক। এটা অনেক দেশই মেনে চলে, আমরাও মানতাম যেটা জন্মসূত্রে নাগরিকত্ব। 2003-এর যে সংশোধন করা হলো নাগরিকত্ব আইন, সেই আইন সংশোধনে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে ওই ধারাটাকে পাল্টে দিয়ে রক্তের সম্পর্ককে প্রাধান্য দেওয়া হলো। এই রক্তের সম্পর্কের উপরে দাঁড়িয়ে যারা থাকবে তাদেরকে একমাত্র নাগরিক হতে হবে। তার ফলে কি, আমি, আমার বাবা এখানকার অনুপ্রবেশকারী নন, এখানকার নাগরিক, আমার বাবা মা দুজনেই নাগরিক, বা আমাদের একজন নাগরিক একজন অনুপ্রবেশকারী নন, এরকম নানান ছুতো আমাদের সামনে আনা হলো। আসলে মূল যেটা নাগরিকত্ব হরণ করা। এবং যদি লক্ষ্য করি তাহলে দেখবো কি এনআরসি কোথায়? আসামে, বেঙ্গলে, ত্রিপুরাতে। আর তো কোথাও এনআরসি কোনো ব্যাপার নেই। এই এনআরসি করে এবারে এসআইআরটা করেছে ওখানে একটা কারণে, একটা হচ্ছে তার লক্ষ্য যেমন নাগরিকত্ব হল, আরেকটা হচ্ছে ভোটাধিকার, যেটা নাগরিকদের মূল 326 নম্বর ধারা অনুযায়ী সংবিধানের আমার ভোটাধিকার থাকবে, আমি নাগরিক বলে। তার মানে ভোটাধিকার যদি না হয়
না থাকে, কেটে যায়, তখন আমার নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়ে গেল, কেটে গেল। সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে এইটাই হচ্ছে তার লক্ষ্য। সেই কিছু মানুষকে, যে মানুষগুলো তার অপছন্দ, যে মানুষগুলো তার যে রাজনীতি, তার যে মতাদর্শগত অবস্থান আরএসএস এবং বিজেপির, তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে উল্টো দিকে দাঁড়িয়ে আছে, তাদেরকে বেনাগরিক করে দেওয়ার একটা চক্রান্ত বলে আমার মনে হচ্ছে। যার ফলে বাংলাতে তখন বিরাট আন্দোলন হয়েছে। আমার ধারণা এই আন্দোলন অনেক বড় আন্দোলন হবে। আমরা চেষ্টা করছি 15 তারিখে আমাদের স্বাধীনতা দিবস তথাকথিত, সেই দিনই আমরা একটা মিছিল করার চেষ্টা করছি। আমরা বলতে চাইছি যে আমরা আমাদের স্বকীয়তা রক্ষা করতে চাই, আমাদের স্বাধীনতা রক্ষা করতে চাই, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। আসলে এখন নাগরিকদের কাঁধে এসে পড়েছে এই আমার দেশের যে স্বাধীনতা, তার ঐতিহ্যকে রক্ষা করা, আমার দেশের যে সংবিধান, সেই সংবিধানের মূল যে সুর, সেই সুরটাকে টিকিয়ে রাখা। সুতরাং আমাদের এই লড়াই করা ছাড়া গতি নেই। এবং আমরা এনআরসির বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম, এসআর এর বিরুদ্ধে তার থেকে আরো বড়ভাবে আমরা রুখে দাঁড়াবো বলেই চেষ্টা করছি। না বাদ গেছে যে 65 লক্ষ মানুষকে বাদ দিয়েছে বিহারে, তার মধ্যে বেশিরভাগ হচ্ছে দলিত, আদিবাসী এবং মুসলিমরা। মূলত তাদেরকে তো বাদ দেওয়া হচ্ছে, এবং এরা হচ্ছে তাদের লক্ষ্যবস্তু। কারণ এরা যেহেতু ব্রাহ্মণ্যবাদী একটা ধারায় বিশ্বাস করে, মনুবাদী ধারায় বিশ্বাস করে বিজেপি, এবং সেইভাবেই চলে। তাদের কাছে দলিতরা উচ্চ, তারা মানুষই নয়। আদিবাসীরা উচ্চ, বনবাসীরা উচ্চ, তারা মানুষ।